স্টুডেন্টস, হাউ আর ইউ? আশা করি প্রত্যেকেই ভালো আছো। তো আজ মাধ্যমিক পরীক্ষার প্রস্তুতি 2022 বিষয় গণিত পর্ব 5 নিয়ে আলোচনা করা হবে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক শেয়ার কমেন্ট করো, আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও। তো আর বেশি দিন সময় নেই, পরীক্ষা প্রায় আসন্ন, দোরগোড়ায় চলে এসছে। তো এই সময় আর চিন্তা না করে অঙ্কগুলো বারে বারে প্র্যাকটিস করো এবং বিভিন্ন প্রশ্নমালা থেকে যেগুলো ইম্পর্টেন্ট বলে মনে হয় সেগুলো দাগ দিয়ে সেগুলোকে পরপর অঙ্কগুলো করতে থাকো। এবং আমি এখানে বিভিন্ন ইম্পর্টেন্স অঙ্কগুলো নিয়ে আলোচনা করব, সেগুলো দেখো, তাহলে অবশ্যই অঙ্কে ভালো স্কোর করতে পারবে। এবার এসো আলোচনা করা যাক। প্রথম যে অঙ্কটা এখানে দেওয়া হয়েছে যে শ্রীধর আচার্যের সূত্রের সাহায্যে সমাধান করো। তো এই সমাধানটা কীভাবে করতে হবে? তো শ্রীধর আচার্যের সূত্র অনুসারে এই সমীকরণ যেটা দেওয়া আছে, সমীকরণটাকে 25x² - 30x + 7 = 0 এই সমীকরণটিকে ax² + bx + c = 0 এর সঙ্গে তুলনা করে পাই। তো এখানে 25 আছে, 25 মানে তাহলে এটা এ মানে 25, তাহলে এ হলো 25, বি মানে হলো -30, বি মানে হলো -30, আর সি সমান হলো +7। এবার দেখো যে আমরা জানি সূত্র, শ্রীধর আচার্যের সূত্র থেকে পাই, শ্রীধর আচার্যের সূত্র থেকে পাই x সমান -b ± √b² - 4ac / 2a। তো এখানে আমরা বি মানে এখানে আমরা বসাবো -30, তাহলে মাইনাস রয়েছে, আবার বির মান -30, তাহলে -30 সেভাবে বসবে, বন্ধনী দিয়ে বসাতে হবে, প্লাস মাইনাস √b² মানে 30-এর স্কোয়ার -30-এর স্কোয়ার -4a মানে হচ্ছে আমাদের 25, আর বি মানে হলো এই সি মানে হলো 7। নেক্সট দেখো মাইনাস এই নিচে হবে +2a, এ মানে হলো 25। নেক্সট দেখো তারপরে হচ্ছে সমান চিহ্ন দিলাম, x সমান হবে কত, মাইনাসে +30, আর প্লাস মাইনাস √30-এর স্কোয়ার মানে হলো 900, আর বিয়োগ আছে 4 × 6, আর তাকে 7 দিয়ে গুণ করলে 700, নিচে হচ্ছে 25 × 2 = 50, আর +30 প্লাস মাইনাস এটা 200 হবে, 900 থেকে 700 বাদ দিলে 200/50, তাহলে হবে +30 প্লাস মাইনাস 200 রুট করলে হবে 100 × 2 = 200/50, আর +30 প্লাস মাইনাস 200 মানে 10 √2/50। তাহলে অতএব আমরা লিখতে পারি x সমান +30 প্লাস 200 প্লাস 10√3 এই √2/50। তাহলে এখান থেকে আমরা যদি 10 কমন নিই, তাহলে 3 প্লাস √2/50, 5 × 10 = 5, তাহলে হবে √3 প্লাস √2/5, একটা হয়ে গেল। আর একটা দেখো x সমান +30 মাইনাস 10√2/50, তাহলে এখানে হবে 10 কমন নিলে 3 মাইনাস √2/50, 5 × 10 = 50, তাহলে হবে 3√2/5। নির্ণয় সমাধান হবে x সমান এটা হবে, আর একটা x সমান এই হবে। বুঝতে কোনো অসুবিধা আছে কি? দেখো নেক্সট অঙ্কটা দেখো। নেক্সটের অঙ্কটা দেখো, প্রথমে কি লেখা আছে, যদি 2 অঙ্কের একটি ধনাত্মক সংখ্যাকে উহার এককের ঘরের অঙ্ক দিয়ে গুণ করলে গুণফল 189 হয়, এবং দশকের ঘরের অঙ্ক এককের ঘরের অঙ্কের দ্বিগুণ হয়, তবে এককের ঘরের অঙ্কটি নির্ণয় করো। তো প্রথমে আমরা ধরে নেব। দেখো প্রথমে ধরি
একক একক এবং দশক, এককের ঘরে এক্স, তাহলে এককের যদি এক্স হয়, এককের দশকের ঘরে অঙ্ক এককের ঘরে দ্বিগুণ হবে, তাহলে এখানে 2x হবে। তাহলে অতএব সংখ্যাটি কত হবে? সংখ্যাটি হবে এই দশকে 10 দিয়ে গুণ আর এককেরটা যোগ x গুণ 1, তাহলে হবে 20x প্লাস x সমান 21x। সংখ্যাটা হবে 21x। অর্থাৎ মনে করি একক সংখ্যা হচ্ছে x, তাহলে দশকের দ্বিগুণ মানে 2x হবে দশকে। তাহলে একক মনে করি একক অঙ্ক x, দশক অঙ্ক 2x, তাহলে সংখ্যাটি হবে তাহলে দশকে 10 দ্বিগুণ আর এককের সঙ্গে 1 দ্বিগুণ, তাহলে 10 দ্বিগুণে 20x আর x একে x, তাহলে 21x। এবার দেখো, যদি দুই অঙ্কের একটি ধনাত্মক সংখ্যা এবার এককের ঘরে অঙ্ক দিয়ে গুণ করলে গুণফলেই হয়, তাহলে সংখ্যাটাকে এককের ঘরে অঙ্ক দিয়ে গুণ করতে হবে। তাহলে শর্ত অনুসারে কী লেখা যাবে? শর্ত অনুসারে এককের ঘরে অঙ্ক দিয়ে গুণ হবে সংখ্যাটিকে, সংখ্যা হচ্ছে 21x, আর এককের ঘরে অঙ্ক হচ্ছে x দিয়ে গুণ করলে কত হবে? 189 হবে, 189। এই হচ্ছে শর্ত। লেখা আছে দেখো, দুই অঙ্কের একটি ধনাত্মক সংখ্যাকে উহার এককের ঘরের অঙ্ক দিয়ে গুণ করলে গুণফল 189 হবে। তাহলে সংখ্যাটা ধনাত্মক সংখ্যা হচ্ছে 21x, তার সঙ্গে এককের ঘরে x দিয়ে গুণ করলে কত হবে? 189 হবে। এবার দেখো, অর 21x² হবে ইকুয়াল টু 189, অর x² ইকুয়াল টু হবে 189/21। তো 9কে 9 9 দুগুণ 18, 9 হবে। তাহলে অর x² সমান 9, অতএব x সমান হবে √9। √9 মানে +-3। তাহলে এখানে মাইনাসটা হবে না, প্লাসটা হবে। তাহলে এখানে চেয়েছে যে এককের ঘরে অঙ্কটি কত হবে, অতএব এককের ঘরে অঙ্কটি হবে এককের ঘরের অঙ্কটি হবে 3। আনসার। বুঝতে কোনো অসুবিধা থেকে দেখো, প্রথমে আমরা ধরে নিয়েছি যে একক সংখ্যাটা হচ্ছে x, তাহলে তার দ্বিগুণ বলছে এককের দশকের ঘরে অঙ্ক এককের ঘরের দ্বিগুণ, তাহলে এককের ঘরের দ্বিগুণ হবে, তাহলে একক যদি x হয় তাহলে দশকে হবে 2x, এবার সংখ্যাটা হবে তাহলে 21x। এবার বলেছে যে সংখ্যাটার সঙ্গে যদি এককের ঘরে অঙ্ক দিয়ে গুণ করি, তাহলে সংখ্যাটা 21x আর তার সঙ্গে x দিয়ে গুণ করলে তাহলে 21x² সমান 189 হবে বলে দেওয়া আছে। তাহলে এখান থেকে x এর মান বার করেছি +-3, তাহলে অতএব এককের ঘরে অঙ্কটি হবে +3, কারণ মাইনাস মান গ্রাহ্য নয়। নেক্সটের অঙ্কটা দেখো যে নাম্বার 3, সালমার গতিবেগ অনিকের গতিবেগের থেকে 1 মিটার প্রতি সেকেন্ড বেশি। 180 মিটার দৌড়তে গিয়ে সালমা অনিকের থেকে 2 সেকেন্ড আগে পৌঁছায়। যেহেতু গতিবেগ বেশি সালমার, তো আগে পৌঁছবে। তো অনিকের গতিবেগ প্রতি সেকেন্ডে কত মিটার হিসেব করি। তাহলে আমরা প্রথমে ধরে নেব কি, যে অনিকের গতিবেগ ধরি অনিকের গতিবেগ কত ধরব, যে x মিটার প্রতি সেকেন্ড অনিকের গতিবেগ। অতএব সালমা তার থেকে 1 মিটার প্রতি সেকেন্ড বেশি, তাহলে সালমার গতিবেগ হবে 1 যোগ হবে সঙ্গে মিটার প্রতি সেকেন্ড। দুজনের গতিবেগ পেয়ে গেলাম। এবার যেহেতু 180 মিটার দৌড় প্রতিযোগিতা, তাহলে 180 মিটার দূরত্ব হচ্ছে 180 আর এর গতিবেগ হচ্ছে মিটার প্রতি সেকেন্ড, তাহলে অনিকের সময় লাগে, মানে 180 মিটার দৌড়াতে অনিকের সময় লাগে। সময়ের সূত্র কি, মানে অতিক্রান্ত দূরত্ব বাই গতিবেগ, তাহলে অতিক্রান্ত দূরত্ব 180 আর গতিবেগ হচ্ছে x, তাহলে সেকেন্ড হবে। এবারে 180 মিটার দৌড়াতে সালমার সময় লাগে অতিক্রান্ত দূরত্ব 180 আর গতিবেগ হচ্ছে x+1 সেকেন্ড। যেহেতু সময়ের সূত্র কি, সময় সমান অতিক্রান্ত দূরত্ব বাই গতিবেগ, সময় বার করার সূত্র হলো দূরত্বকে গতিবেগ দিয়ে ভাগ করলে সময় পাওয়া যায়। তাহলে এখানে দূরত্ব 180, গতিবেগ দিয়ে ভাগ করেছি দুজনের ক্ষেত্রে। এবার যেহেতু সালমা আগে পৌঁছেছে, তার মানে অনিকের বেশি সময় লেগেছে, তাহলে অনিকের সময় থেকে সালমার সময় বাদ দিলে 2 সেকেন্ড হবে। এখানে লেখা আছে 2 সেকেন্ড আগে পৌঁছেছে, তাহলে 180/x মাইনাস 180/x+1 = 2 শর্ত অনুসারে। বুঝতে আশা করি কোনো অসুবিধে নেই, কারণ এর সময়টা কম, মানে বেশি আগে পৌঁছেছে, তার মানে অনিকের সময় বেশি লেগেছে। অনিকের সময় থেকে সালমার সময় বাদ দিলে 2 সেকেন্ড হবে। এবার এখান থেকে এটা সমাধান করতে হবে। 180 কমন নিয়েছি, তাহলে 1/x
1/x+1 ইকুয়াল টু 2, অতএব 1/x মাইনাস 1/x+1 ইকুয়াল টু 2/180। তাহলে 2 কে 2, 9 2 8 190, 9 2 18 90, তাহলে 1 এর 90। তাহলে 1/x মাইনাস 1/x+1 ইকুয়াল টু 1 এর 90, और তাহলে 1/x মাইনাস 1/x+1 ইকুয়াল টু 1 এর 90। তাহলে এখানে লসাগু করবো x ইন্টু x+1 লসাগু। তাহলে এটা x কেটে যাবে, এইটা থাকবে x+1 থাকবে, আর এখানে ভাগ করলে x+1 কেটে গেলে x থাকবে মাইনাস x ইকুয়াল টু 1/90। এবার দেখো x কেটে যাবে প্লাস মাইনাস, তাহলে 1/1 x² প্লাস x সমান 1/90। এবার আর গুণ করতে হবে, তাহলে x² প্লাস x ইকুয়াল টু 90, और x² প্লাস x মাইনাস 90 ইকুয়াল টু 0। মিডিল টার্ম করতে হবে, 9 10 90, 10 বিয়োগ 9 x মাইনাস 90 ইকুয়াল টু 0, और x² প্লাস 10x মাইনাস 9x মাইনাস 90 ইকুয়াল টু 0। এবার x কমন যাবে, তাহলে x প্লাস 10, আর এখানে মাইনাস 9 কমন যাবে, x প্লাস 10, কারণ মাইনাস কমন নিচ্ছি তখন প্লাস হয়ে যাবে এটা, তাহলে x প্লাস 10 হবে ইকুয়াল টু 0, और x প্লাস 10 একটা আর x মাইনাস 9 একটা বন্ধনী থাকবে 0, দুটো গুণফল 0, অতএব বলা যায় x প্লাস 10 ইকুয়াল টু 0, তাহলে x সমান মাইনাস 10, আবার x মাইনাস 9 ইকুয়াল টু 0, তাহলে x সমান 9। তাহলে এটা গ্রাহ্য নয়, মানে ঋণাত্মক মান, মানে গতিবেগ ঋণাত্মক হতে পারে না, তাই জন্য গ্রাহ্য নয়, তাহলে এটাই হবে। তাহলে অতএব আমরা চেয়েছিলাম যে প্রশ্নটা কী করেছিল যে অণিকের গতিবেগ প্রতি সেকেন্ডে কত মিটার, অতএব অণিকের গতিবেগ প্রতি সেকেন্ডে, অতএব অণিকের গতিবেগ প্রতি সেকেন্ডে মানে 9 মিটার প্রতি সেকেন্ড, বা প্রতি সেকেন্ডে 9 মিটার আনসার। নেক্সট দেখো, নেক্সট একটা অঙ্ক আছে যে দুটি স্থানের মধ্যে দূরত্ব আছে 200 কিমি। এক স্থান থেকে অপর স্থানে মোটর গাড়িতে যেতে যে সময় লাগে, জিপ গাড়িতে যেতে তার চেয়ে 2 ঘন্টা কম সময় লাগে। মোটর গাড়ির অপেক্ষা জিপ গাড়ির গতিবেগ ঘন্টায় 5 কিমি বেশি হলে মোটর গাড়ির গতিবেগ কত? তাহলে প্রথমে আমরা যে ধরে নেব একই রকমের অঙ্ক এটা, তো আমরা ধরবো যে ধরি মোটর গাড়ির গতিবেগ যেহেতু এখানে ঘন্টা কিমি রয়েছে, তাহলে x কিমি প্রতি ঘন্টা ধরে নেব। জিপ গাড়ির গতিবেগ 5 কিমি বেশি, যেহেতু মোটর গাড়ির গতিবেগ অপেক্ষা জিপ গাড়ির গতিবেগ ঘন্টায় 5 কিমি বেশি, তাহলে x প্লাস 5 কিমি প্রতি ঘন্টা হবে ঘন্টা। এবার যেহেতু 200 কিলোমিটার রাস্তা, তাহলে 200 কিমি যেতে মোটর গাড়ির সময় লাগে, অতিক্রান্ত দূরত্ব বাই গতিবেগ, অতিক্রান্ত 200 আর গতিবেগ হচ্ছে x, তাহলে এত ঘন্টা। আর 200 কিমি যেতে জিপ গাড়ির সময় লাগে 200 অতিক্রান্ত দূরত্ব বাই গতিবেগ ঘন্টা। এবার যেহেতু বলেছে যে মোটর গাড়ি অপেক্ষা জিপ গাড়ি মানে মোটর গাড়িতে যেতে যে সময় লাগে জিপ গাড়িতে যেতে তার চেয়ে 2 ঘন্টা সময় কম লাগে, অর্থাৎ মোটর গাড়ির সময়টা বেশি, জিপ গাড়ির সময়টা কম লেগেছে। তাহলে শর্ত অনুসারে 200/x মাইনাস 200/x প্লাস 5 ইকুয়াল টু 2 ঘন্টা। এখান থেকে প্রথমে 200 আমরা কমন নেব, তাহলে 1/x মাইনাস 1/x প্লাস 5 ইকুয়াল টু 2, और 1/x মাইনাস 1/x প্লাস 5 ইকুয়াল টু 2 এই 200টা গুণ আছে নিচে যাবে ভাগ হবে, তাহলে 2 কে 2 200 100 হবে কাটাকুটি করলে। x ইন্টু x মাইনাস 1/x প্লাস 5 ইকুয়াল টু 1/100। তাহলে এখানে লসাগু করতে হবে, লসাগু হচ্ছে x ইন্টু x প্লাস 5 লসাগু,
তাহলে লসাগু এটা ভাগ করলে এটা থাকবে এক্স প্লাস 5 হবে এখানে, মাইনাস এটা কেটে গেলে এটা থাকবে এক্স থাকবে, ইকুয়াল টু 1/100। তাহলে এক্স এক্স কেটে গেল, 5/x² প্লাস 5x গুণ করে দিচ্ছি, x² প্লাস 5x সমান 100, 1/100। এবার আর গুণ করতে হবে, এর সঙ্গে গুণ এর সঙ্গে গুণ, তাহলে x² প্লাস 5x ইকুয়াল টু হচ্ছে 500, और x² प्लस 5x माइनस 500 इक्वल टू 0 0। और मिडिल टार्म करते हैं, और 500 के भेंगे 5 मिलाते हैं, 25 25 20 500, 25 থেকে 20 বাদ গেলে 5 হয়, 5 হবে ইকুয়াল টু 0। তাহলে x² প্লাস 25x माइनस 20x माइनस 500 इक्वल टू 0, और x कॉमन निले x प्लस 25 और माइनस 20 कॉमन निले x प्लस 25 इक्वल टू 0। তাহলে একটা ব্র্যাকেট হবে x প্লাস 25 হবে, আর একটা ব্র্যাকেট হবে x মাইনাস 20 বা 20 ইকুয়াল টু 0। অতএব হয় x প্লাস 25 ইকুয়াল টু 0, তাহলে x সমান হবে মাইনাস 25, আবার x মাইনাস 20 ইকুয়াল টু 0, তাহলে x সমান হবে 20 হবে। তাহলে বোঝা গেল যে প্রশ্ন করেছিল যে মোটর গাড়ির গতিবেগ কত, আমরা x ধরে নিয়েছিলাম মোটর গাড়ির গতিবেগ, তো সেক্ষেত্রে মোটর গাড়ির গতিবেগ হবে x কিমি প্রতি ঘন্টা, তাহলে এটা হবে 20 কিমি প্রতি ঘন্টা। তাহলে এটা ঋণাত্মক মান গ্রাহ্য নয়, এটা গ্রাহ্য নয়, তাহলে অতএব মোটর গাড়ির গতিবেগ হবে 20 কিমি প্রতি ঘন্টা আনসার। আর এই ঋণাত্মক মানটা গতিবেগ ঋণাত্মক হতে পারে না, সেজন্য এটা গ্রাহ্য নয়, তাহলে 20 হবে। তাহলে মোটর গাড়ির গতিবেগ হবে 20 কিলোমিটার প্রতি ঘন্টা। নেক্সট দেখো 5x² প্লাস 2x মাইনাস 3 ইকুয়াল টু 0 দ্বিঘাত সমীকরণের দুটি বীজ আলফা বিটা হলে 1/α 1/β এবং আলফার স্কোয়ার বাই বিটা আর বিটা স্কোয়ার বাই আলফা এর মান কত। তাহলে মানটা বার করতে হবে, তাহলে দেখো কীভাবে করছি। তাহলে 5x² প্লাস 2x মাইনাস 3 ইকুয়াল টু 0। তো এখানে মানে সমীকরণটা মানে ax² প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 এর সঙ্গে তুলনা করলে a সমান কত হলো 5, b সমান হচ্ছে তাহলে কত প্লাস 2, আর c সমান হচ্ছে মাইনাস 3। এই সমীকরণের সঙ্গে তুলনা করলে এই 5x² প্লাস 2x মাইনাস 3 ইকুয়াল টু 0, এই সমীকরণটাকে a² প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 সমীকরণের সঙ্গে তুলনা করলে এই x² এর সহগ হচ্ছে a, আর x এর সহগ হচ্ছে b, আর c হচ্ছে শুদ্ধ সংখ্যা। তাহলে এখানে এটা 5 হবে a, b হবে প্লাস 2, আর c হবে মাইনাস 3। তো প্রথমে দেখো আলফা প্লাস বিটা, অর্থাৎ আলফা প্লাস বিটা মানে বীজদ্বয়ের সমষ্টি, সূত্র হচ্ছে x এর মাইনাস x এর সহগ বাই x² এর সহগ, এটা সূত্র। তাহলে এখানে মাইনাস x এর সহগ কত, x এর সহগ হচ্ছে 2, আর x² এর সহগ কত 5, তাহলে 2/5 হবে। এবার আলফা বিটা বার করার নিয়ম হচ্ছে সমীকরণের ধ্রুবক পদ বাই x² এর সহগ, এটা সূত্র। তাহলে ধ্রুব পদ হচ্ছে এখানে -3, আর x² এর সহগ হচ্ছে 5, তাহলে -3/5 হবে আলফা বিটার গুণফল। তাহলে আলফা বিটা মানে বীজদ্বয়ের গুণ, এটা বীজদ্বয়ের সমষ্টি সূত্র, আর এটা হচ্ছে বীজদ্বয়ের গুণফল। তাহলে আলফা প্লাস বিটা পেয়ে গেলাম, আর আলফা বিটা পেয়ে গেলাম। এবার আমাদের যে প্রশ্নটা করেছে যে 1/α 1/βর মান কত, অতএব নাম্বার 1/α প্লাস 1/βর মান কত। তাহলে এখানে আলফা বিটা লসাগু হবে, তাহলে এখানে আলফা কেটে গেলে বিটা থাকবে, বিটা প্লাস আলফা, তারপরে সাজিয়ে লিখলে আলফা প্লাস বিটা বাই আলফা বিটা। এবার আলফা প্লাস বিটা মানে হলো -2/5, আর আলফা বিটা হচ্ছে -3/5। তাহলে এই মাইনাস কেটে গেল, 5 কেটে গেল, তাহলে 2/3, একটা আনসার হয়ে গেল। নেক্সট বলেছে নাম্বার 2 বলেছে যে আলফার স্কোয়ার বাই বিটা প্লাস বিটার স্কোয়ার বাই আলফা এর মান কত। এখানে লসাগু হবে আলফা বিটা লসাগু,
তাহলে বিটা কেটে গেলে আলফা কিউব হবে, কারণ আলফা স্কোয়ার আছে, এখানে আলফা বার হবে, আলফা বিটাকে বিটা দিয়ে ভাগ করলে বিটা কেটে যাবে, আলফা থাকবে, আলফা স্কোয়ারের সঙ্গে আলফা গুণ করে আলফা কিউব, আর এটা হবে বিটা কিউব। এবার দেখো সূত্র এ কিউব প্লাস বি কিউবের ফর্মুলা আছে, তাহলে এ প্লাস বি এর হোল কিউব মাইনাস 3ab আলফা বিটা ইন্টু আলফা প্লাস বিটা সূত্র, মানে এ কিউব প্লাস বি কিউবের মান নির্ণয়ের সূত্র, এ প্লাস বির হোল কিউব মাইনাস থ্রাইস এ বি ইন্টু এ প্লাস বি, আর নিচে আলফা বিটা আছে, আলফা বিটা। এবার মানগুলো বসিয়ে দেবো। আলফা প্লাস বিটা মানে কত? আলফা প্লাস বিটা মানে হলো -2/5 -3, আলফা বিটা মানে হচ্ছে -3/5 -3/5, আর আলফা বিটা হচ্ছে মানে এটা হচ্ছে -2/5, নিচে হচ্ছে আলফা বিটা মানে হচ্ছে -3/5। তাহলে এটা হবে কত? তাহলে দাঁড়াবে কত? এটা কিউব হবে, তাহলে -8/125 হবে, আর এটা হবে 3 দুগুণে 6, 3 6 18, 3 6 18/25, 5 5 25, তাহলে মাইনাস প্লাস প্লাস মানে মাইনাস 18/25, তার নিচে আছে -3/5। এটা ক্যালকুলেশন করলে হবে 125 লসাগু, তাহলে -8 আর 5 8 90, নিচে হচ্ছে -3/5, তাহলে এই মাইনাস মাইনাস কেটে যাবে, মানে 98 হবে -98, আর নিচে হচ্ছে বাই 125, নিচে হচ্ছে -3/5, তাহলে এই মাইনাস মাইনাস কেটে গেল, আর 98/125 ইন্টু উল্টে গেলে 5/3, তাহলে 5 পজিশন 125 25, তাহলে উত্তর হবে 98/75। এটা আনসার হবে 98/75। নেক্সট দেখো, একটা ঘনক আকৃতি একটি সম্পূর্ণ জলপূর্ণ চৌবাচ্চা থেকে সমান মাপের 64 বালতি জল তুলে নিলে চৌবাচ্চাটি 1/3 অংশ জলপূর্ণ থাকে। চৌবাচ্চাটির একটি ধারের দৈর্ঘ্য হচ্ছে 1.2 মিটার হলে প্রতিটি বালতিতে কত লিটার জল ধরে তা হিসাব করি। তাহলে প্রথমে কী কী দেওয়া আছে? 64 বালতি জল তুলে নিয়ে এসে একটা চৌবাচ্চা থেকে, তখনও 1/3 অংশ জল রয়েছে। এবারে চৌবাচ্চার একটি ধারের দৈর্ঘ্য দেওয়া রয়েছে, তাহলে প্রতিটি বালতিতে কত লিটার জল ধরে হিসাব করতে হবে। তো প্রথমে দেখো, প্রথমে কি করবে, একটা ঘনক আকৃতি চৌবাচ্চা, এর মধ্যে এর ধারে প্রত্যেকটা ধারের দৈর্ঘ্য 1.2 মিটার। তাহলে লিখতে হবে যে চৌবাচ্চার একটি ধারের দৈর্ঘ্য, চৌবাচ্চার একটি ধারের দৈর্ঘ্য কত? 1.2 মিটার। মিটার থেকে আমরা ডেসিমিটারে যাব, তাহলে মিটারের পরে ডেসি 1 ঘর, তাহলে 1.2 ইন্টু 10 করে দেবো ডেসিমিটার, 10 দিয়ে গুণ করলে ডেসিমিটারে চলে যাবে, তাহলে 10 মিটার যাবে 12 ডেসিমিটার। অর্থাৎ মিটারের পরেই 1 ঘর হচ্ছে ডেসিমিটার। মিটার যেহেতু বড়, ডেসিমিটার কম, তাহলে মিটার থেকে ডেসিমিটার গেলে গুণ করতে হবে, তাহলে 1 ঘর মানে 10 দিয়ে গুণ করে দিয়েছি। তাহলে চৌবাচ্চার একটা প্রান্ত থেকে, তাহলে চৌবাচ্চার আয়তন বা চৌবাচ্চার জলের মোট আয়তন, চৌবাচ্চার আয়তন কত? এ কিউব সূত্র, যেহেতু ঘনক তার প্রতিটা বাহু যদি হয়, তাহলে এ কিউব হবে এর সূত্র, ঘন ডেসি। তো এখানে এ কিউব মানে এখানে 12 কিউব, ঘন ডেসি, তাহলে 12 12 12, 3টে 12 গুণ করলে 12 144, তার সঙ্গে 12 দিয়ে গুণ, 4 12 48, 8 হাতে 4, 4 12 48, 4 4 52, 2 হাতে 4 5, 7 12 1728 ঘন ডেসি। এই 1728 ঘন ডেসি মানে 1 ঘন ডেসি 1 লিটার, তাহলে 1728 লিটার জল আয়তন হচ্ছে এই চৌবাচ্চার আয়তন, টোটাল আয়তন। তার মানে হচ্ছে আমরা জানি কি 1 ঘন ডেসি সমান 1 লিটার, এটা সূত্র। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যে 1728 ঘন ডেসি সমান 1728 লিটার। নেক্সট, চৌবাচ্চাটার 1/3 অংশ জলপূর্ণ আছে, তাহলে চৌবাচ্চাটির 1/3 অংশ জলপূর্ণ আছে, এটা দেওয়া আছে জলপূর্ণ আছে।
তাহলে কতটা জলপূর্ণ আছে আমরা বার করছি। অর্থাৎ চৌবাচ্চায় জল আসে কত, মানে 1728 লিটারের 1/3 অংশ, এত লিটার হবে। তাহলে 3 দিয়ে ভাগ করলে 3 5 15, 16 17 2 22, 3 7 21, 1 থেকে 18, 3 4 576 লিটার জল এখনও আছে। তাহলে জল তুলে নিয়েছে কত, জল তুলে নেয়। তাহলে মোট জল ছিল 1728 লিটার, তার থেকে 576 লিটার জল আর আছে। তাহলে তুলে নিয়েছে কত লিটার, তাহলে 6 কথা 8 2 আর 7 কথা 12, 5 7 5 12 হাতে 1, 6 6 কথা 7 1, 1152 লিটার জল চৌবাচ্চা থেকে তুলে নিয়েছে। আর সেটা 64 বালতি করে জল তুলেছে। তাহলে আমরা বলতে পারি যে 64 বালতিতে জল ধরে 1152 লিটার। 64টি বালতিতে জল ধরে 1152 লিটার। তাহলে একটা বালতিতে জল কতটা ধরেছে সেটা হিসেব করতে বলেছে। 1152কে 64 দিয়ে ভাগ করতে হবে লিটার। তো এইটা ভাগ করলে হবে, আমরা যদি ভাগ করি 1152কে 64 দিয়ে, তাহলে আমাদের দাঁড়াবে, প্রথমে যাবে 1 দিয়ে, 64কে 64, 4 কথা 5 1, 6 কথা 11, 5 512। এবারে আমরা জানি 8 দিয়ে গেলে 8 4 32, 3 আর 4 6 48 আর 3 51, তাহলে হবে 18 লিটার। 18 লিটার জল চৌবাচ্চাতে, মানে 64 বালতি জল ধরে 1152 লিটার। তাহলে একটা বালতিতে জল ধরে 18 লিটার। অর্থাৎ প্রশ্নটা করেছিল যে প্রতিটি বালতিতে কত লিটার জল ধরে তা হিসেব করি। তো প্রতিটি বালতিতে তাহলে জল ধরেছে কত, 18 লিটার। আশা করি বুঝতে কোনো অসুবিধে নেই। নেক্সট অঙ্কটা দেখো। নেক্সটের অঙ্কটা আছে, নেক্সট অঙ্ক দেখো, 48 মিটার লম্বা আর 31.5 মিটার চওড়া এবং এক খণ্ড নিচু জমিকে 6.5 ডেসিমিটার উঁচু করার জন্য ঠিক করা হয়েছে। পাশের 27 মিটার লম্বা 18.2 মিটার চওড়া একটা জমি গর্ত করে মাটি তোলা হবে। গর্তটি কত মিটার গভীর? তাহলে ধরে এখান থেকে গর্ত করে সেই গর্তের মাটি দিয়ে জমিটা পূরণ করবে। তাহলে জমিটাতে মাটি ফেলছে, জমিটার লম্বা হচ্ছে 48 মিটার লম্বা আর চওড়া হচ্ছে 31.5 মিটার জমিটা, আর উঁচু হচ্ছে কত, 6.5 ডেসিমিটার। তাহলে এই ডেসিমিটার থেকে মিটারে যাব, তার মানে 10 দিয়ে ভাগ করব। তাহলে এখানে দশমিকটা এখানে চলে আসবে, তাহলে 0.62 ডেসিমিটার। এই জমিটা ভর্তি করা হয়েছে। তাহলে এই জমিতে কতটা মাটি পড়ে সেটা জানতে হবে। আর যে গর্তটা খোঁড়া হয়েছে সেই গর্তটা হচ্ছে, একটি জমি গর্ত করে মাটি তোলা হয়েছে, পাশের জমিতে 27 মিটার লম্বা আর 18.2 মিটার হচ্ছে চওড়া। কতটা গর্তের গভীরতা বার করতে হবে, গর্তটা কত গভীর, তাহলে সেটা আমরা x মিটার ধরে নেব গর্তের গভীরতা। তাহলে ধরি গর্তের গভীরতা কত, x মিটার। আর গর্তের দৈর্ঘ্য দেওয়া আছে 27 মিটার আর প্রস্থ বা চওড়া দেওয়া আছে 18.2 মিটার। তাহলে গর্ত থেকে যে মাটি তোলা হয়েছে তার আয়তন, তাহলে গর্ত থেকে তোলা মাটির আয়তন, মাটির ঘনফল বা আয়তন, তাহলে দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা, তাহলে x গুণ 27 গুণ 18.2 ঘন মিটার। এবার দেখো জমিটার যে এটা দেওয়া আছে, জমি যেটা ভর্তি করা আছে, জমির দৈর্ঘ্য কত, জমির দৈর্ঘ্য হচ্ছে 48 মিটার আর প্রস্থ হচ্ছে, জমির প্রস্থটা হলো 31.5 মিটার আর জমির উচ্চতা মানে উঁচু করা হয়েছে 6.5 ডেসিমিটার। এই ডেসিমিটার থেকে প্রথমে আমাদের মিটারে যেতে হবে, 10 দিয়ে ভাগ করতে হবে। তাহলে 6.5কে 10 দিয়ে ভাগ করলে ডেসিমিটারে চলে যাবে, এই মিটারে চলে যাবে মিটার। তাহলে হবে এই দশমিক বিন্দু ভাগ করলে এদিকে আসবে, তাহলে এখানে চলে আসবে দশমিক বিন্দুটা, এত মিটার। তাহলে জমির দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা গুণ করলে জমিতে যে মাটি ফেলা আছে তার আয়তন জানা যাবে। তাহলে এই আয়তনের সঙ্গে এই আয়তন সমান হবে।
তাহলে শর্ত অনুসারে আমরা কি লিখতে পারি, জমিটি উঁচু করার জন্য মাটি লেগেছে, এটা আমরা বার করব। জমিটি উঁচু করতে মাটি লেগেছে, জমিটি উঁচু করতে মাটি লেগেছে। জমির দৈর্ঘ্য কত, জমির দৈর্ঘ্য হচ্ছে 48, প্রস্থ হচ্ছে 31.5 আর উঁচু হচ্ছে 0.665। তাহলে শর্ত অনুসারে এই মাটি দিয়েই তো গর্তের মাটি তুলে তো জমি ভর্তি করেছে, তাহলে গর্তের যে আয়তন আর এই আয়তন সমান হবে। অর্থাৎ আমরা লিখতে পারি যে x গুণ 27 গুণ 18.2 সমান 48 গুণ 31.5 গুণ 0.8। এবার x এর মান আমাদের দরকার, যে মানে গভীরতা কত, তাহলে 48 গুণ 31.5 আর 0.68, আর নিচে হবে 27 গুণ 18.2। তো একটার পর দশমিক এটা উঠে গেল, আর এখানে দুটোর আছে, একটা 100 দিয়ে গুণ করে দিচ্ছি। এবার দেখো, এবার কাটাকুটিটা করতে পারলে অঙ্কটা ক্লিয়ার হয়ে যাবে। তাহলে আমরা প্রথমে কি করব, 5 দিয়ে কাটছি, 5 13 65 13, আর এই 5 দিয়ে কাটলে 5 20 20। এবারে দেখো 27 তো, তাহলে 13 দিয়ে 13 কে 13, আর এখানে 13 কে 13, 13 একে 5 52, 4 13 52 14 হয়। এবারে দেখো 20, মানে এটা 5 দিয়ে কাটলে 4 5 20 4, আর এটা 5 দিয়ে কাটলে হবে 5 6 30, 3 5 15 63। তাহলে আবার দেখো 4 দিয়ে কাটলে 4 12 48 12, আর এখানে রয়েছে 7 দিয়ে কাটলে 7 2 14, 3 7 9 63 9। এবার 9 কে 9, 3 9 27 3, আর এখানে 2 6 2 12 6, আর 3 2 6 2, তাহলে হবে 2 হবে। অর্থাৎ গর্তের গভীরতা হচ্ছে 2 মিটার। আনসার। নেক্সট, একটা সমকোণী চৌকোণ আকারে বাক্সের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতার অনুপাত দেওয়া আছে, ওর আয়তন দেওয়া আছে, তাহলে বাক্সটার সমকোণের ক্ষেত্রফল কত হিসেব করতে হবে। তাহলে একটা সমকোণী চৌকোণ এরকম একটা বাক্স, যার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতার অনুপাত দেওয়া আছে। তাহলে ধরি বা মনে করি, বাক্স সমকোণী চৌপল আকৃতির বাক্সের দৈর্ঘ্য হচ্ছে 3x সেন্টিমিটার, প্রস্থ হচ্ছে 2x সেন্টিমিটার, আর উচ্চতা হলো x সেন্টিমিটার। যেহেতু অনুপাত দেওয়া আছে সেই হিসেবে ধরে নিয়েছি। তাহলে আয়তন কত হবে, অতএব মানে বাক্সের আয়তন হবে দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা, তাহলে 3টেই গুণ হবে, তাহলে এই হবে। তাহলে গুণ করলে 3 2 6, আর x গুণ করলে x³ 6x³ ঘন সেমি, এটা হবে বাক্সের আয়তন। এবার এটা দেওয়া রয়েছে, দেখো বাক্সের আয়তন দেওয়া আছে কত, 384। তাহলে শর্ত অনুসারে আছে 6x³ = 384। তাহলে ওর x³ = হবে 384-কে 6 দিয়ে ভাগ, তাহলে 6 6 36, থাকে কত 2 24, 4 6 24 64। তাহলে অতএব x এর হোল কিউব আর 64 মানে 4 এর হোল কিউব, দুই দিকে হোল কিউব কেটে গেল, তাহলে x সমান হচ্ছে 4। তাহলে অতএব বাক্সের দৈর্ঘ্য কত হবে, 3 4 12, আর প্রস্থ হবে 4 2 8, আর এটা 4 হবে। তাহলে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা পেয়ে যাব। অর্থাৎ বাক্সের দৈর্ঘ্য হচ্ছে কত, 3x। তাহলে 3 × x এর মান কত বার হয়েছে জানো, x এর মান হলো 4, তাহলে সমান 12 সেন্টিমিটার। বাক্সের প্রস্থ হবে 2 × 4 সমান 8 সেন্টিমিটার, আর বাক্সের উচ্চতা হবে 4 সেন্টিমিটার। তাহলে অতএব বাক্সের কি চাইছে, সমগ্রতলের ক্ষেত্রফল, বাক্সটির সমগ্রতলের ক্ষেত্রফল। অতএব বাক্সটির সমগ্র তলের ক্ষেত্রফল 2 × 2ab + 2bc + 2ca,
এই 6টা তলের ক্ষেত্রফল। তাহলে 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এ, তার মানে এ হচ্ছে দৈর্ঘ্য, বি প্রস্থ, আর সি হচ্ছে উচ্চতা। তাহলে 2 ইন্টু এ বি মানে 12 গুণ 8, আর বিসি 8 গুণ 4, আর যোগ এসি, এ মানে হচ্ছে 12, সি এ বা এসি, তাহলে এ মানে 12 আর সি মানে হচ্ছে 4 এই বর্গ সেমি। তাহলে হবে 2 ইন্টু 4 8 12 96 প্লাস 4 8 32 আর 4 12 48 বর্গ সেমি। তাহলে 2 ইন্টু 8 আর 2 10 আর 6 16 হাতে 1, 4 কে 5 আর 3 8, 8 আর 9 17 176 বর্গ সেমি। তাহলে 2 দিয়ে গুণ করলে 6 দুগুণে 12 হাতে 1 17 চলে যাবে 35 352 বর্গ সেমি। তাহলে সমগ্র বাক্সের ক্ষেত্রে হবে 352 বর্গ সেমি। তো অঙ্কগুলো নিয়ে আলোচনা করা হলো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক শেয়ার কমেন্ট করো, আর যারা আমার চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও। আবার নেক্সট ভিডিওতে আমরা আসন্ন মাধ্যমিক পরীক্ষায় অঙ্কে কী কী আসতে পারে সে বিষয়ে আলোচনা করা হবে। আজ এই পর্যন্ত। থ্যাংক ইউ স্টুডেন্টস।